মুভির নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ হিন্দি শব্দ যার নর্মাল বাংলা অর্থ মন প্রাণ দিয়ে। কিন্তু এই সিদ্ধার্থ মুভিটা দেখার পর আপনি কাউকে আর এটা বলবেন না যে কাউকে যদি ভালোবাসতেই হয় তো মন প্রাণ দিয়ে ভালোবাসো, বরং বলবেন কাউকে যদি ভালোবাসতেই হয় তো সিদ্ধার্থ দিয়ে ভালোবাসো। কারণ এই মুভিটা দেখলে ফিল করতে পারবেন সিদ্ধার্থ সাধারণ কোনো শব্দ নয়। সিদ্ধার্থ মানে ভালোবাসার এমন এক তীব্রতা যা পৃথিবীর কোনো শক্তির কাছে হার মানে না। সিদ্ধার্থ মানে এমন ভালোবাসা যা পাগলামির চরম পর্যায়ে পৌঁছে যায়, কিন্তু সেটা আবার পাগলামিও নয়। সিদ্ধার্থ মানে কারোর প্রতি এমন এক অনুভূতি যা পুরোদমে একটা আসক্তি, এক ধরনের পবিত্র উন্মাদনা। সিদ্ধার্থ মানে কাউকে সর্বোচ্চ কতটা ভালোবাসা যায় তার শেষ সীমানার নাম। যখন আপনি কাউকে পাওয়ার জন্য এতটা অন্ধ হয়ে যান যে মৃত্যুর ভয়কেও আপনি তোয়াক্কা করেন না, সেই অনুভূতির নাম সিদ্ধার্থ। আসলে আমি এ যাবৎ 200+ মুভি এক্সপ্লেন করেছি, বাট কোন মুভির নামের অর্থ এভাবে তর্জমা করার প্রয়োজন বোধ করিনি। বাট এই মুভির কাহিনী এতটা সেরা যে এর নামের অর্থটা পর্যন্ত তর্জমা করতে বাধ্য হলাম। তো এই ভিডিওটি এই মুভির দ্বিতীয় পর্ব। নর্মালি এমন হয় আমি দ্বিতীয় পর্ব শুরু করার সময় প্রথম পর্বের কাহিনী ছোট করে বলে দিয়ে শুরু করি, যাতে প্রথম পর্বটি দেখার প্রয়োজন না পড়ে। কিন্তু আজকে সেটা সম্ভব না, কারণ এই মুভির কাহিনী শোনার জিনিস না, প্রতিটি সিন দেখার জিনিস, মন থেকে ফিল করার জিনিস। তাই প্লিজ প্রথম পর্বটি দেখে না থাকলে ভিডিওটি থামান এবং প্রথম কমেন্টে দেখুন প্রথম পর্বের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে প্রথম পর্বটি দেখে তারপর এই পর্বে আসুন। তো ধরে নিচ্ছি আপনি প্রথম পর্বটি দেখে এসেছেন, এবার চলেন বাকি কাহিনী শুরু করি। তো জাগি কার্তিকের কাছে যাওয়ার জন্য লন্ডনের উদ্দেশ্যে পালিয়ে যেতেই গৌতম তার মারফেতিকে ফোন করে এটা জানায়। সে বলে, স্যার ওকে ধরার জন্য আমি সব চেকপোস্টে ওর ছবি পাঠিয়ে দিচ্ছি, তবে আমার মনে হয় ও কিছুদিন লুকিয়ে থাকবে। গৌতম বলে, না না না, লুকিয়ে থাকবে না, কার্তিকের বিয়ের আর বেশি দিন সময় নেই, তাই ও যেভাবেই হোক লন্ডন পৌঁছানোর চেষ্টা করবে। আর ও যেহেতু লিগাল ভাবে এয়ারপ্লেনে যেতে পারবে না, তাই এখন ফ্রান্স থেকে লন্ডন যাওয়ার একমাত্র রাস্তা বাকি আছে ক্যালে সমুদ্র বন্দর। তাই তুমি সেদিকে অ্যালার্ট থাকো, আমি আসতেছি। জাগির কাছে আসলে দেখি হ্যাঁ, সে ক্যালে অভিবাসী ক্যাম্পে এসেছে এবং তার পরিচিত কোনো ইন্ডিয়ানকে এখানে খুঁজে পায় কিনা দেখতেছে। এমন সময় কেউ জাগিকে ডাক দেয়, দৌড়ে কাছে এসেই জাগিকে জড়িয়ে ধরে। জাগি দেখে এটা বিল্লাল, ইন্ডিয়া থেকে চোরাই পথে আসার সময় যে কয়জন জাগির সাথে ছিল তাদের মাঝের একজন। সিন কাট হলো দেখি জাগি বিল্লালকে বলতেছে, দেখ বিল্লাল, যে কোনো মূল্যে সোমবারের সকালে আমাকে লন্ডন পৌঁছাতে হবে, প্লিজ কোনো উপায় বল। বিল্লাল ভেবে বলে, টাকা থাকলে সম্ভব, তো তোর কাছে টাকা আছে? জাগি বলে, সব টাকা তো শেষ। এমন সময় পাশ দিয়ে সেই পাকিস্তানি লোকটি যাচ্ছিল, যে লোকটিও চোরাই পথে জাগির সাথেই ছিল, কিন্তু এরা যেহেতু জাগির দোষে ধরা পড়েছিল তাই সেই ক্ষোভে লোকটি এসেই জাগিকে মারতে শুরু করে ও বলে, তাহলে তোর জন্য আমি ধরা পড়েছি, আমার সব টাকা জলে গেছে, এখন তুই আমাকে টাকা দে। এই বলে লোকটি টাকার জন্য জাগিকে নির্মম ভাবে মারতে শুরু করে। জাগি বলে, ভাই আমার কাছে টাকা নেই। এটা শুনে লোকটি বিল্লালকে গিয়ে মারতে শুরু করলে জাগি বলে, থামো থামো, আমার কাছে টাকা আছে, আমি দিচ্ছি। লোকটি তখন কাছে আসলে জাগি বলে, আমার কাছে নেই, তবে একটা ফোন কল করলে ম্যানেজ করতে পারবো। কার কাছে কল করবি? এই ফ্রান্সেরই একজন, গৌতম নাম, সে ইন্ডিয়ান এম্বাসিতে কাজ করে। এটা শুনে লোকটি জাগিকে পাশের একটা ফোন কলের দোকানে এনে বলে, নে তাড়াতাড়ি ফোন কর। জাগি তখন ফোনে নাম্বার তুলে কল দেয়, বাট নেটওয়ার্ক পাচ্ছে না দেখে সাইডে যেতে থাকে। এরপর দেখি অপর পাশে রিংটোন বাজতেছে, কিন্তু সেটা গৌতমের ফোনে নয়, কলটা এসেছে কার্তিকার কাছে। কার্তিকা কলটা রিসিভ করে হ্যালো বললে জাগি খুশি হয়ে বলে, কার্তিকা আমি জাগি। মুহূর্তের মাঝে কার্তিকা যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। জাগি বলে, শোন, আমি ফ্রান্সে পৌঁছেছি, খুব শীঘ্রই লন্ডনে তোর কাছে পৌঁছে যাবো। হোয়াট? ফ্রান্স মানে? আরে ফ্রান্স মানে ফ্রান্স, তুই বিয়ের জন্য রেডি হ, আমি আসতেছি। কিন্তু কার্তিকা কিছুতেই এটা বিশ্বাস করে না, কারণ সে জানে 3 মাস আগের সামান্য একটু ঠুমকা আবেগের বসে কেউ এত পথ পাড়ি দিয়ে আসবে না। তাই সে হাসতে থাকে ও বলে, মজা করে বন্ধ কর। জাগি বলে, মজা করছি না, আমি সত্যি আসতেছি, তাই তুই তোর বাবা মায়ের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বল। কিন্তু কার্তিকা কিছুতেই এটা বিশ্বাস করছে না যে জাগি তার ভালোবাসার টানে এতটা পথ পাড়ি দিয়ে আসতেছে। এদিকে পাকিস্তানি লোকটি বুঝতে পারে যে জাগি টাকার জন্য কল না করে বরং একটা মেয়ের সাথে কথা বলতেছে। ব্যাস, লোকটি এসেই জাগিকে আবার মারতে শুরু করলে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। ওদিকে ফোন কলের ওপাশে থাকা কার্তিকা তো বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি, তবে এটা আন্দাজ পায় কেউ জাগিকে মারতেছে। এদিকে এত মার খাওয়ার পরেও জাগি কার্তিকার সাথে ফোনে কথা বলা ছাড়ছে না। এরা মেরে যাচ্ছে আর জাগি আপন খেয়ালে ডুবে কথা বলে যাচ্ছে। শেষমেশ লোকটি যখন জাগিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, তখন গিয়ে ফোনটা ছিটকে পড়ে লাইন কাট হয়। কার্তিকার বান্ধবী সিনা ফোনটা নিয়ে আবার সেই নাম্বারে কল করে, বাট ফোন তো বন্ধ। সিনা নাম্বারটা দেখে বলে, এটা তো সত্যিই ফ্রান্সের নাম্বার, তার মানে কি সে সত্যিই ফ্রান্সে চলে এসেছে? এটা শুনতেই কার্তিকা তো পুরো হ্যাং হয়ে যায়। এদিকে জাগিকে অভিবাসী ক্যাম্পের হাসপাতালে নিয়ে আসা হলে গৌতম এখানে এসে জাগির খোঁজ করতেই জাগির শেষ বাজিয়ে হাই জানায়।
গৌতম রেগে মেগে মারতে তেরে আসেও বলে, পাগল ছাগল কোথাকার, কি শুরু করেছিস? মরণের তোয়াক্কা না করে ছাদ থেকে ঝাঁপ দিলি, এখন আবার এইভাবে হসপিটালে পড়ে আছিস। সিন কার্টুনে দেখি গৌতম জাগ্গিকে নিয়ে ফিরতেছে, ও মারফাতিয়াকে কল করে বলতেছে, আমি একে আনতেছি, আজকে ইন্ডিয়া পাঠাবো। সে জানে স্যার কাগজ তো রেডি, কিন্তু আজকে রাতের ইন্ডিয়াগামী সব ফ্লাইট চলে গেছে, তাই আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে। এদিকে জাগ্গির হাতে তো হ্যান্ডক্যাপ লাগিয়ে রেখেছে যেন সে পালাতে না পারে। তাই জাগ্গি হতাশ হয়ে রাস্তার পাশের একটা সমুদ্র দেখে বলে, দাদা এদিকে কি আছে দেখিস না? সমুদ্র আছে, আর কি থাকবে? সমুদ্রের পরে কি আছে? সমুদ্রের পরে ইংল্যান্ডের ডোভার শহর। আরে বলো কি, তাই নাকি? প্লিজ প্লিজ দাদা গাড়িটা একটু থামাও না, একটু দেখি, সমুদ্রটা দেখি প্লিজ প্লিজ। গৌতম বিরক্ত হয়ে গাড়ি থামিয়ে বলে, থামিয়েছি, এবার খুশি? জাগি বলে, দাদা একটু নেমে গিয়ে দেখি, আজ বাদে কাল তো আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দিবে, প্লিজ একটু গাড়ি থেকে নেমে সমুদ্রটা দেখতে দাও প্লিজ প্লিজ। গৌতম বিরক্ত হয়ে রাজি হলে জাগি তো মহা খুশি, বাট জাগি যেন পালাতে না পারে, তাই গৌতম পিছন থেকে জাগিকে ধরে রাখে। এদিকে জাগি সমুদ্রটা দেখে সমুদ্রের দিকে আঙ্গুল ধরে বলে, ওপাশে ডোভার শহর, মানে ওপাশেই লন্ডন, মাত্র 1 আঙ্গুলের দূরত্ব। গৌতম তো এর পাগলামো দেখে রাগে জ্বলতেছে। জাগি বলে, দাদা এটা তো খুব কাছেই মনে হচ্ছে। গৌতম রেগে মেগে বলে, হ্যাঁ 20 মাইল, মাত্র 20 মাইল, এতটুকু তো আমি সাঁতরেই পার হয়ে যেতে পারি। গৌতম রেগে মেগে ধাক্কা দিয়ে বলে, যা সাঁতরে চলে যা, আমারও ঝামেলা শেষ হয়ে যাবে, তোর লাশও খুঁজে পাওয়া যাবে না, তাই রিপোর্ট করারও ঝামেলা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, পানিতে সাব-জিরো টেম্পারেচার, 10 মিনিটের মধ্যে বরফ হয়ে যাবে, আর যদি কোনো কার্গো শিপের পাখার নিচে পড়ে যাস তো পুরো কাশ্মীরি কাবাব হয়ে যাবে। হ্যাঁ দাদা, তোমার শুধু নেগেটিভ চিন্তা, তুমি আগে কত রোমান্টিক ছিলে। এমন সময় মারফাতিয়া কল করে বলে, স্যার একটু সমস্যা হয়ে গেছে, অভিবাসী ক্যাম্প বন্ধ হয়ে গেছে, আর উইকেন্ডও চলে আসছে, তাই সবাই বাসায় চলে গেছে, এখন রবিবার পর্যন্ত ওয়েট করতে হবে। গৌতম রেগে মেগে বলে, এই 2 দিন একে কোথায় রাখবো? জাগি এসব শুনে বলে, দাদা বুঝলে তো, কেউ যখন কোনো কিছু সিদ্ধান্তের সাথে মন থেকে চায়, তখন পুরো দুনিয়া তাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য লেগে পড়ে। গৌতম রাগ সামনে নিয়ে বলে, 2 দিন তোকে আমার সাথে রাখবো, মনে হচ্ছে হ্যান্ডকাপ লাগিয়ে রাখতে হবে। আরে দাদা না না না, এসবের কোনো দরকার নেই, তুমি যা বলবে আমি তাই করব। গৌতম তখন জাগ্গিকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। তো জাগ্গি খাবার খাচ্ছে, এমন সময় একটা মেয়ে আসলে জাগ্গি মেয়েটিকে দেখে মুহূর্তের মধ্যে মুগ্ধ হয়ে এভাবে এক নজরে চেয়ে থাকে। ওদিকে মেয়েটিও এটা খেয়াল করে দুষ্টু ইশারা দেয়। গৌতম বুঝে যায় মেয়েটিকে জাগ্গির মনে ধরেছে, মানে এটাই সুযোগ জাগ্গিকে আরো উস্কিয়ে দিয়ে মেয়েটির সাথে লাইন লাগিয়ে দেওয়া, যাতে জাগ্গির মাথা থেকে কার্তিকার ভূতটা চলে যায়। তাই গৌতম এবার জাগ্গিকে বোঝাতে শুরু করে যে, দেখ জীবনটা হলো রেস্টুরেন্টের মেনু কার্ডের মতো, যেখানে সিরিয়ালে নানা খাবারের লিস্ট থাকে। কেউ রোজ আলাদা আলাদা খাবার খেয়ে টেস্ট করে কোনটার স্বাদ কেমন, আবার কেউ একটা খেয়ে বোকার মতো সেটাতেই পড়ে থাকে। আরে বেটা, অন্য আইটেম তো একবার চেখেই দেখ, হতে পারে অন্য আইটেমগুলো আরো জোস। এসব শুনে জাগ্গি তো পুরো থ মেরে গেছে। গৌতম বলে, আমি কি বোঝাতে চাচ্ছি বুঝেছিস? গৌতম মাথা নেড়ে হ্যাঁ বলে মেয়েটির দিকে তাকালে মেয়েটি ওই হই হই পুরো গুলগুলা। গৌতম বলে, যা আর মেয়েটির সাথে ভাব লাগা। জাগ্গি বলে, কিন্তু দাদা আমি তো ফ্রেঞ্চ ভাষা জানি না, পটাবো কেমনে? গৌতম টাকা বের করে দিয়ে বলে, যা গিয়ে ইংলিশে ড্রিঙ্কস অফার কর, বাকি এমনি হয়ে যাবে। জাগ্গি খুশি হয়ে মেয়েটির কাছে এসে বসেও বলে, হাই আই এম জাগ্গি, হোয়াট ইজ ইউর নেম? এমিলি। তো জাগ্গি মেয়েটির সাথে এইভাবে জমিয়ে কথা বলতেছে, আর দূর থেকে গৌতম এটা দেখে খুশি হচ্ছে। মনে হচ্ছে তার বুক থেকে যেন একটা প্রেশার কমে গেল, সাথে একটা প্রেম পাগলকে অবশেষে ফাইনালি সঠিক রাস্তায় আনতে পারলো। তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে জাগ্গি মেয়েটির দেওয়া একটা ঠিকানা দেখে বলে, দাদা এই রাস্তা দিয়ে যাবেন একটু? গৌতম বলে, শালা মেয়ে তোকে ওর বাসার ঠিকানা দিয়ে গেল, আর তুই চাচ্ছিস আমি তোকে সেখানে রাত কাটাতে নিয়ে যাব? আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? আমি একজন হাই কমিশন অফিসার। জাগ্গি বলে, দাদা তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি ওই টাইপের ছেলে না। এটা শুনে গৌতম ভাবে, কেড়ে এ তো আবার আগের লাইনে কথা বলতেছে। তাই গৌতম বলে, ওকে চল তোকে সেখানে নিয়ে যাচ্ছি, এতে তো লাইলি মজনুওয়ালা লাভ স্টোরিটাও ইন্ড হবে। তো গৌতম সেই লোকেশনে আসতেই জাগ্গি একটা ড্রেসের দোকান দেখে বলে, হ্যাঁ দাদা এখানেই। এই বলে জাগ্গি গাড়ি থেকে নেমে শপিং মলের দিকে তাকিয়ে থাকলে গৌতম বলে, এখানে কি? জাগ্গি তখন ইশারায় এই ড্রেসটা দেখায়, সাথে গৌতমের দেওয়া টাকা এবং মেয়ের দেওয়া এই শপিং মলের ঠিকানাটা দেখায়। মানে গৌতম আসলে মেয়েটির ড্রেস দেখে ড্রেসটা পছন্দ করেছিল এবং সেই ড্রেস কোথা থেকে কিনেছে সেটা শুনতে গিয়েছিল। এটা বুঝতে পেরে গৌতমের তো মেজাজ খারাপ। সিন দোকানের ভিতরে আসে। দোকানদার জাগ্গির থেকে জানতে চাই মেয়ের হাইট, বডি সাইজ এগুলো কেমন। লেজালা এগুলো তো জাগ্গি অ্যাকুরেট বলতে পারছে না। তাই জাগ্গি গৌতমকে বলে, দাদা ফোনটা দাও তো, কার্তিকা থেকে একটু সাইজ শুনে নি। গৌতম ফোন দিলে জাগ্গি কার্তিকাকে কল করে বলে, কার্তিকা আমি জাগ্গি, তোর ড্রেসের সাইজ বলতো, আমি ফ্রান্সের একটা শপিং মলে দাঁড়িয়ে আছি। কার্তিকা এখনো বিশ্বাস করছে না যে জাগ্গি সত্যিই ফ্রান্সে চলে এসেছে। তাই কার্তিকা বলে, দেখ জাগ্গি, অনলাইন থেকে ফ্রান্সের নাম্বার ইউজ করে আমার সাথে প্রাঙ্ক করা বন্ধ কর। কাকি বলে, প্রাঙ্ক কেন করব, আমি সত্যিই এসেছি। তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম তুই ইন্ডিয়া থেকে প্লেনে উড়ে ফ্রান্সে চলে এসেছিস। প্লেনে উড়ে নয়, আমি তো জমিন দিয়ে এসেছি। জমিন দিয়ে? তুই কি পাগল হয়েছিস?
হ্যাঁ তোর প্রেমে। প্লিজ জাগিও, অনেক হয়েছে, এবার মস্করা করা বন্ধ কর। মস্করা তো সেদিনও ছিল না, আর আজকেও করছি না। আমি সত্যিই তোর ভালোবাসা টানে এসেছি। আই লাভ ইউ। কার্তিকে ইমোশনাল হয়ে বলে, জাগি এমন বলিস না প্লিজ, কয়দিন পর আমার বিয়ে হতে চলেছে। হ্যাঁ আমরা বিয়ে তো করবই, তবে না তার আগে জমিয়ে রিলেশন করব, বুঝেছিস? আর তুইও তো বলেছিলি না আমি আসলে আগের বিয়েটা ক্যান্সেল করবি, তাই নিয়ে আমি আসতেছি। দেখ জাগি, আমি মজা করে বলেছিলাম, তুই কিভাবে ভাবলি তুই আসবি আর আমি বিয়েটা ক্যান্সেল করে দিব? এটা কখনোই সম্ভব হবে না। জাগি আমি তোকে পছন্দ করি, এটা সত্য। হ্যাঁ আমি জানি। আরে পুরো কথাটা তো শোন। এমন সময় কার্তিকের ফোনে ব্যাটারি লো সিগন্যাল দিলে কার্তিকে বলে, দেখ আমার ফোন বন্ধ হতে যাচ্ছে, তাই শর্টকাটে বলি, তুই যদি সত্যি ফ্রান্সে এসে থাকিস তো প্লিজ ইন্ডিয়া ফিরে যা। জাগি বলে, শোন কার্তিকা, তুই না আমার নাম্বার 1 ভালোবাসা, আর আমি জানি আমিও তোর নাম্বার 1। এই বলতেই কার্তিকার ফোন অফ হয়ে কল কেটে যায়। তখন জাগি বলে, সাইজে তো শোনা হলো না। তার আগেই ওর ফোন অফ হয়ে গেছে। এদিকে ফোনে কথা শেষ হয়েছে, তাই দোকানদার ইংলিশে বলে, হ্যালো ব্রো, সাইজ কত? বাচ্চা, বুক। আবে ওই মুখ সামনে কথা বল, দাদা ওকে ভদ্র ভাষায় বলতে বলো, নয়তো আমি ওর নাক ফাটিয়ে দিব। আরে বিদেশি মাল, সাইজ জানতে চাচ্ছিস তো? ওকে 1 সেকেন্ড দাঁড়া। এই বলে জাগি যা করে তা আমি এক্সপ্লেন করার চেয়ে বরং অরিজিনাল সিনে দেখুন, পুরো হৃদয় ছুঁয়ে যাবে। So when we hug, it's this much. Height. This much. Shoulder, height, waist. Attendez. Voilà. Discount 50%. Yeah. Thanks, uncle. তো গৌতম জাগিকে নিয়ে ফেরার সময় পথের মাঝে কাকে যেন দেখার জন্য গাড়ি স্লো দেয়। মন টানতেছে তার কাছে যেতে, বাট জাগির জন্য সংকোচ করতেছে। বাট জাগি ঘুমিয়েছে দেখে এবার গৌতম চুপি চুপি বেরিয়ে আসে। তখন আমরা দেখি এটা আর কেউ নয়, এটা তার স্ত্রী ইরা। তার মানে গৌতম যে উপরে উপরে এমন ভান করে আসছিল পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই, সব মিথ্যা আবেগ, যা কয়দিন পর হারিয়ে যায়। যেমন ইরার প্রতি তার সব ফিলিংস হারিয়ে গেছে, তাহলে এসব তার মিথ্যা অভিনয় ছিল। ভিতরে ভিতরে সেও জাগ্গির মতোই একজন পুরোদস্তর প্রেমিক। পার্থক্য শুধু একটাই, জাগ্গি অ্যাটিটিউড বা আত্মসম্মান তোয়াক্কা না করে ভালোবাসা মন খুলে প্রকাশ করে, আর গৌতম অ্যাটিটিউডে বা আত্মসম্মানের চক্করে ভালোবাসা ভিতরে চেপে রাখে। পরের দিন সকালে আসে, জাগ্গি ঘুম থেকে উঠে দেখে গৌতম নিজেই নাস্তা বানাচ্ছে। এই সময় জাগ্গি গৌতমের ফেসটা ভালো করে খেয়াল করে বলে, দাদা সত্যি করে বলো তুমি ভাবিকে মিস করো তাই না? গৌতম স্বীকার না করলে জাগ্গি বলে, আমি তোমার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি ভাবিকে মিস করো। গৌতম বলে, অন্য টপিকে কথা বল। দাদা তুমি এড়িয়ে গেলে হবে না। মানলাম ভাবি রাগ করে চলে গেছে, সমস্যা কি? তুমি গিয়ে ওর রাগ ভাঙাও নিয়ে আসো, চলো আমি তোমার সাথে যাই। চুপচাপ বস। ইরা নিজের ইচ্ছাতেই শখ জ্ঞানে চলে গেছে। শোক খতম। খতম মানে? তুমি তাকে মানানোর জন্য কি বা করেছো? সরি বলেছো, কান্না করেছো, হাত জোর করেছো, পা ধরেছো, এসব কিছুই করনি তাই না? অথচ আমাকে দেখো, আমি ইন্ডিয়া থেকে এখানে। এটা শুনে গৌতম হেসে দিয়ে বলে, তুই আওয়ারা পোলাপান। কি আমি আওয়ারা? এই বলেই জাগ্গি দুম করে গৌতমের ফোন নিয়ে কাকে যেন কল করে। গৌতম বলে, কাকে কল করছিস? ভাবিকে। গৌতম তো ফোন কেড়ে নিতে ছুটে আসে। এদিকে ততক্ষণে ইরার ফোনে কল এসেছে। ইরা কলটা রিসিভ করে গৌতম বলতেই জাগ্গি দুম করে ফোনটা গৌতমের কানে ধরিয়ে দেয়। ইরা হ্যালো হ্যালো বলতেছে, বাট গৌতম কি বলবে ভেবে পাচ্ছে না। জাগ্গি ইশারায় বলে, কিছু তো একটা বলো প্লিজ। ওদিকে ইরা গৌতমের ভাবসাব বুঝে পাট নিয়ে বলে, মিস্টেকলি কল করেছো তাই না? গৌতম ভেবাচাকা খেয়ে যেই না নরম স্বরে বলে, না আসলে তোমাকেই কল করেছি। এটা শুনতেই ইরাও নরম হয়ে যায় ও বলে, থ্যাঙ্কস গড তুমি কল করেছো। আমি কয়দিন থেকে তোমার কলেরই অপেক্ষা করে যাচ্ছিলাম। তো আমরা কি আজকে একসাথে লাঞ্চ করতে পারি? গৌতম মুহূর্তের মাঝে খুশি হয়ে যায় ও বলে,
হ্যাঁ অবশ্যই, ওকে আমরা তাহলে একটাই দেখা করছি। পাশ থেকে এটা শুনতেই জাগি মহা খুশি হয় ও নিজেই নিজের পিঠ থাপড়িয়ে নিজেই নিজেকে শাবাশি দিয়ে বলে, ভাই একটু মন খুলে তো হাসো না, হাসি ফেসে তোমাকে সেই কিউট লাগে। গৌতম খুশি হয়ে ইরার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে আর অতীতে সেই সিনগুলো দেখানো হয়। তো সিনগুলো চলুক আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নেই। ওয়ানিক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিডি অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই এক্ষুনি গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। সিন পরের দিন একটা রেস্টুরেন্টে আসতে দেখি ইরা গৌতমের সাথে দেখা করতে এসেছে। ইরাকে দেখতেই গৌতম ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে। এরপর দুজনে বসে কথা বলতে শুরু করতেই দুম করে জাগিয়ে এসে ইরার পা ছুঁয়ে বলে, আরে ভাবিজি কেমন আছেন? ইরা তো চিনতে পারছে না। তখন জাগি বলে, আরে আমি জাগি, ওই যে আপনার বিয়েতে বললেন না তুমি কোন পক্ষের? আমি বললাম আমি আমার পক্ষের। ও হ্যাঁ মনে পড়েছে, তো তুমি এখানে কেন? আসলে না আগামীকাল আমার বিয়ে হতে চলেছে, তাই আপনাকে এবং ভাইকে ইনভাইট করতে এসেছি। গৌতম বলে, জাগি যাও কিছু অর্ডার করো। জাগি যেতে ধরে ইশারায় গৌতমকে বলে, ফুল এনার্জিতে ভাবিকে মানাও। এদিকে ইরা গৌতমকে বলে, এ তোমার সাথে এখানে কেন? গৌতম বলে, অনেক লম্বা কাহিনী, আসলে কে ইন্ডিয়া ডিপোর্ট করতে হবে। ইরা বলে, ডিপোর্ট করতেছো? তাহলে এত খুশি কেন? গৌতম বলে, সবসময় হাসি খুশি থাকাটা আসলে ওর রোগ। ইরা বলে, অনেক সুন্দর রোগ, যদি এটা তোমারও থাকতো কতই না ভালো হতো। এটা শুনে গৌতম তো থ মেরে যায়। তো গৌতম ইরাকে মানানোর জন্য তো এসেছে, বাট সে নিজের অ্যাটিটিউড বজায় রাখতে গিয়ে মন খুলে কিছু বলছে না। এদিকে ইরা গৌতমের হালচাল দেখে বুঝতে পারে গৌতম আসলে এখনো বদলায়নি। তাই ইরা কেঁদে ফেলেও বলে, গৌতম তুমি আর আমি পুরোই আলাদা। হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে পরিবর্তন হওয়ার অনেক সুযোগও দিয়েছি, কিন্তু বুঝতে পারছি আমাদের একত্র হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এটা শুনে গৌতম তো ভিতরে ভিতরে রাগে জ্বলতেছে। এদিকে ইরা তার সাথে আনা ডিভোর্স পেপার বের করে কাঁদতে কাঁদতে বলে, এগুলো ডিভোর্স পেপারস, ভালো করে পড়ে সাইন করে দিও। গৌতম পেপারস গুলো উল্টে উল্টে দেখে সবগুলোতে ইরা অলরেডি সাইন করে রেখেছে, যা দেখে গৌতমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এদিকে ইরা তার হাতের এঙ্গেজ রিংটাও খুলে টেবিলের উপর রাখলে গৌতমের তো রাগ মাথায় উঠে যায়। সে পেপারস গুলো নিয়ে যেতে ধরে থেমে যায় ও সেখানেই খাড়ার উপর সবগুলোতে সাইন করে দিয়ে রেগে মেগে সেখান থেকে বের হতে থাকে। জাগি বুঝতেছে না কি হলো, ভাবি কাঁদতেছে কেন, তাই সে তাড়াহুড়ো করে গৌতমের পিছু পিছু বের হয়ে আসতেই পাশের শপে কি যেন দেখে থেমে যায়। গৌতম এসে দেখে জাগি আসলে একটা সুইমিং স্যুট দেখতেছে। গৌতম ইশারাই বলে, কাহিনী কি? জাগি বলে, দাদা আমি আসলে ভাবছিলাম কি, এই সুইমিং স্যুটটা কিনতে পারলে সমুদ্রটা সাঁতরে পার করে লন্ডন যেতে পারতাম। মাত্র 20 মাইলই তো। প্রেম ভালোবাসার উপর গৌতমের মেজাজ এমনিতেই বিগড়ে আছে, তার উপর জাগির এসব দেখে গৌতমের রাগ চাঁদিতে ওঠে। সিন কাট হলে দেখি গৌতম জাগিকে একটা সুইমিং পুলে এনে বলতেছে, দেখা কিভাবে সাঁতরাবি। জাগি সাহস করে সুইমিং পুলে তো নামে, বাট সে তো তেমন সাঁতার পারছে না। গৌতম ঠাট্টা করে বলে, আরে তুই তো 20 মাইল সাঁতরানো পাবলিক, এটা তো মাত্র সুইমিং পুল, আয় সাঁতরাই। গৌতম তলিয়ে যেতে ধরলে মরতে মরতে পাড়ে এসে সাপোর্ট নেয়। গৌতম বলে, নো সাগরে সাপোর্ট থাকে না, তুই তো সুপারম্যান, আর ভালোবাসো তোর সুপার পাওয়ার, তো হাঁফিয়ে যাচ্ছিস কেন, যা সাঁতরা। এই বলেই জাগিকে ফেলে দেয়। এবার জাগির জিদ উঠে যায় ও সে সর্বোচ্চ দিয়ে সাঁতরানোর চেষ্টা শুরু করে। এতে আগের চেয়ে অনেক উন্নতি তো হয়, বাট সে মোটামুটি কিছুক্ষণ সাঁতরেই আবার পাড়ে আসতেই গৌতম এসে বলে, কি বেটা লন্ডন পৌঁছে গেছিস? এই বলে ধাক্কা মেরে আবার ফেলে দিয়ে রেগে মেগে বলে, ইংলিশ সাগর তুই সাঁতরে পাড়ি দিতে পারবি না, এটা মাথায় ঢুকিয়ে নে। ওই মেয়ে তোর অপেক্ষা করছে না, ওর সাথে তোর বিয়ে হবে না, তোর লাভ স্টোরি এখানেই খতম। এটা শুনে জাগি তো থ মেরে যায়। সিন কাট হলে দেখি গৌতম জাগিকে বাসায় এনে রুমে ঢুকিয়ে বলতেছে, কাল তোকে আমি ইন্ডিয়া ফেরত পাঠাবো, তার আগ পর্যন্ত রুম থেকে বের হতে পারবি না। এই বলে গৌতম দরজাটা লাগিয়ে দেয় ও ইরার কষ্টে ইচ্ছে মতো ড্রিঙ্কস করতে শুরু করে। সিন কাট হয়ে সকালে আসলে দেখি গৌতম মাতাল হয়ে পড়ে আছে আর ইরা এসে কলিং বেল বাজাচ্ছে। গৌতম দরজা না খুললে ইরা তার কাছে থাকা চাবি দিয়ে দরজাটা খুলে রাখে। গৌতমের এই অবস্থা। ইরা গৌতমকে ডেকে তুলে বলে, গৌতম তোমার কি হয়েছে? গৌতম অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? ইরা বলে, তুমি আমাকে রাত 8টায় ফোন করেছিলে, আমি উঠে দেখি 10টি মিস কল, এরপর থেকে তোমাকে কল করে যাচ্ছি, ধরছো না। গৌতম বলে, আমি তো তোমাকে ফোন করিনি। তখনই গৌতমের মাথায় এসে, হোয়াট, তার মানে কল জাগি করেছে। গৌতম তাড়াহুড়ো করে পাশের রুমে এসে দেখে জাগি পালিয়েছে। ইরা টেবিলে জাগির লিখে যাওয়া একটা চিটকুট দেখে সেটা পড়তে থাকে। আমি গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা সেটা উপরওয়ালার হাতে, কিন্তু যদি চেষ্টাই না করি তো সারা জীবন আফসোস করে মরবো।
তাই আমি যাচ্ছি। আমি আপনার মানিব্যাগ থেকে কিছু টাকা নিয়েছি। সরি আপনাকে এত ঝামেলায় ফেলার জন্য, আর থ্যাংক ইউ আমার খেয়াল রাখার জন্য। দাদা, নিজের শেষ সীমানা আমাদের দুজনকেই অতিক্রম করতে হবে। আমি জাস্ট পুরো সিদ্ধান্তের সাথে এটাই চেষ্টা করে যাচ্ছি যেভাবেই হোক কার্তিকের কাছে পৌঁছানোর। আর দাদা, যে চেষ্টাতে সিদ্ধান্ত নেই সে চেষ্টাই বা কেমন চেষ্টা। এসব পড়ে ইরা অবাক হয়ে বলে, গৌতম এসব কি? এই ছেলে এসব কেন বলতেছে? ওদিকে সিন সেই ইংলিশ সাগরের নিকটে আসতে দেখিয়ে জাগি সেখানের একটা ফোন বুথ থেকে কার্তিকাকে কল করেছে, বাট ফোন বন্ধ পাওয়ায় একটা ভয়েস মেসেজ সেন্ড করে। এরপর জাগি সেই সাগরের দিকে যেতে থাকলে ওদিকে সেই ভয়েস মেসেজটা কার্তিকার ফোনে ডেলিভারি হয়, যেটাতে জাগি বলতেছে, কার্তিকা আমি আসতেছি তোর কাছে, আমার পৌঁছাতে যদি একটু দেরি হয় তো প্লিজ অপেক্ষা করিস। আর হ্যাঁ, তোর প্রেম সাগর আজ 7 পাড়ি দিতে চলেছি, আমার জন্য দোয়া রাখিস, আই লাভ ইউ। কার্তিকার সাথে সাথে গৌতমের নাম্বারে কল করে, কারণ ড্রেস কেনার দিনে জাগি এই নাম্বার থেকেই কল করেছিল। তো কার্তিকা কল করে বলে, হ্যালো জাগি, না আমি গৌতম। স্যার আমি কার্তিকা, ওখানে জাগি আছে, সে আমাকে একটা ভয়েস মেইল পাঠিয়ে সাগরের ব্যাপারে কি যেন বলছে, ও ঠিক আছে? এটা শুনতে গৌতম শক খেয়ে যায়। সে বুঝতে পারে এই হারামি তাহলে নির্ঘাত সাগর 7 পাড়ি দিতে গেছে। সিন কাট হলে দেখি গৌতম ইরা গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে সেই ইংলিশ সাগরের দিকে পৌঁছানোর চেষ্টা করতেছে যাতে জাগিকে আটকানো যায়, কারণ সেই সাগর 7 পাড়ি দিতে নামা মানে 10 মিনিটের ভিতরে জমে বরফ হয়ে নিশ্চিত মৃত্যু। কিন্তু ততক্ষণে জাগি সাগরে ঝাঁপিয়ে পড়ে আর গত 2 বছর থেকে আমার সবচেয়ে ফেভারিট সেই সিদ্ধার্থ সংটা শুরু হয়ে যায়। আফসোস কপিরাইট ইস্যুর কারণে অরিজিনাল সংটা প্লে করে দিতে পারবো না, তবে অন্য মিউজিকের সাথে হলেও সিনগুলো দেখেন, কলিজা পুরো ঠান্ডা হয়ে যাবে। গৌতম জাগিকে উদ্ধার করে বাসায় নিয়ে এসে কার্তিকাকে ফোন করে বলে সে তোমার কাছে পৌঁছানোর জন্য ইংলিশ সাগর 7 পাড়ি দিতে গিয়েছিল। কার্তিক অবাক হয়ে বলে, হোয়াট? সে কি পাগল? তার মাথা ঠিক আছে? এমন পাগলামো সে কিভাবে করতে পারে? এসব বলতে বলতেই কার্তিকার চোখে জল চলে আসে। সে আর কিছু বলতে পারে না, শুধু জানতে চাই জাগি কি এখন ঠিক আছে। গৌতম হ্যাঁ বললে কার্তিকা খুশি হয়ে থ্যাংক ইউ বলে। গৌতম বলে, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন। যদি এ লন্ডন পৌঁছে যেত তাহলে কি তুমি বিয়েটা ক্যান্সেল করে দিতে? কার্তিকা দুম করে বলে, না। এরপর কিছুক্ষণ ভেবে কনফিউশনে পড়ে গিয়ে বলে, হয়তো হ্যাঁ, হয়তো না, জানি না আসলে কি করতাম। তবে স্যার আমি এটার উত্তর নাতেই ক্লিয়ার ছিলাম, কারণ আমি বাস্তববাদী ভাবনার মেয়ে, তাই আমি এই পারিবারিক ভাবে অ্যারেঞ্জ করে বিয়েটা কখনোই ভাঙতাম না। কিন্তু এখন কি করব বুঝতে পারছি না। গৌতম বলে, অপরাধ বোধ কাজ করছে? কার্তিকা বলে, স্যার আসলে এটা অপরাধ বোধ না, আমার ফিলিংসটা হয়তো বোঝাতে পারবো না, বাট স্যার ও যা করেছে ভালোবাসার জন্য কে এসব করে বলেন? সেটাও আবার আজকালকের জামানায়। আর কেউ যখন আপনাকে এতটা ভালোবাসা দেখায় তখন সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয় স্যার? কিছুই বুঝতেছি না, আপনি বলেন কি করব? গৌতম বলে, সামনের পরিস্থিতি তোমার উপর ডিপেন্ড করতেছে, তাই যে সিদ্ধান্ত নিবে ভেবে চিন্তে নাও, ইমোশনাল হয়ে নয়।
একে যদি সত্যিই ভালোবেসে থাকো তো সিদ্ধান্ত সহজ, আর যদি ভালো না বাসো তো সিদ্ধান্ত আরো সহজ। এটা শুনে কার্তিকার হাত পা কাঁপতে শুরু করে, তাই সে পিছন ফিরে তাকাতেই দেখে তার বাবা এভাবে তার দিকে চেয়ে আছে। তো কার্তিকের বাবা কার্তিকাকে রুমে নিয়ে গিয়ে বলে, দেখ আমিও বিয়ের আগে একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু তোর মায়ের সাথে আমার পারিবারিক ভাবে বিয়ে হয়। আমার প্রায় মনে হতো আমি সবকিছু ছেড়ে তার কাছে চলে যাই, এমনকি তুই হওয়ার পরেও আমার মাথায় আসতো, কিন্তু আমি আবেগকে পাত্তা না দিয়ে বাস্তবতাটাকে মেনে নিয়েছি। আমি তোদেরকেই বেছে নিয়েছি। দেখ আমি এখন ফ্যামিলি নিয়ে কত হ্যাপি আছি, আর আমি জানি তুইও আমার মতো বাস্তববাদী। কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছিস তো? কার্তিকে মনে মনে কি যেন ভাবছিল, বাট আনমনে মাথা নেড়ে হ্যাঁ জানাই। এদিকে জাগ্গি যে সাগর পাড়ি দিতে পারলো না এটা ভেবে কান্না করতেছে, আর গৌতম সান্ত্বনা দিচ্ছে। এমন সময় গৌতমের ফোনে কার্তিকের কল আসে। গৌতম কলটা জাগ্গিকে দিলে জাগ্গি রিসিভ করে হ্যালো বলতেই কার্তিকের রেগে মেগে বলে, হারামি নিজেকে কি ভাবিস? এই হিরোর সাথে চক্করে তোর যদি কিছু হয়ে যেত তো? এসব করে কি দেখাতে চাস? কি প্রমাণ করতে চাস তুই আমাকে কত ভালোবাসিস? কার্তিকে দেখ আসলে খবরদার কোনো কথা বলবি না। কি তামাশা শুরু করেছিস? আমার বিয়ের আয়োজন চলতেছে, অথচ এদিকে আমার অবস্থা দেখ। তুই এমন হাই লেভেলের চুতিয়া যে কি আর বলবো। আর তোর থেকে তো বেশি চুতিয়া আমি, কারণ আমি তোকে ভালোবাসি। কার্তিকে এই প্রথম ভালোবাসা স্বীকার করলো, তাই জাগিয়ে শখ খেয়ে বলে, হ্যাঁ কি বললে? কার্তিকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আই লাভ ইউ ইডিয়েট। এটা শুনতেই জাগ্গির চোখে জল চলে আসে ও সে বলে, আই লাভ ইউ টু কার্তিকা। কার্তিকা বলে, এখন তো নিশ্চয়ই খুব হাসতেছিস, খুব নাচতেছিস। জাগ্গি কাঁদতে কাঁদতে বলে, না একটু তো অবশ্যই। আরে না, আই লাভ ইউ। ফোনেই বিয়ে করবি নাকি লন্ডনে যেতে হবে? যাকে অসহায় হয়ে তাকালে গৌতম বলে, যাস তো বল, অনেক কাজ করতে হবে, হাতে সময় কম। সিন কাট হলে দেখি গৌতম জাগ্গিকে লন্ডন পাঠানোর জন্য ডকুমেন্ট রেডি করতে জাগ্গির ফটোশুট করতেছে। জাগ্গি ইশারায় বলে, ভাই কাজ হবে তো? গৌতম ইশারায় আশ্বাস দিয়ে বলে, টেনশন করিস না। কিন্তু কথা হলো জাগ্গি যেহেতু কোনো পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধ পথে এখানে এসেছে, তাই বৈধভাবে কিছুতেই তার এখান থেকে লন্ডন যাওয়া সম্ভব না। তাই আমরা দেখি গৌতম আসলে জাগ্গির ফটো ইউজ করে অন্যজনের একটা ডকুমেন্টে লাগিয়ে জাল ডকুমেন্ট তৈরি করতেছে। যে লোকটি আইন ছাড়া কিছু বুঝতো না, আইনের বাহিরে কখনোই যেত না, সেই লোকটি আজ জাগ্গির ভালোবাসায় মুগ্ধ হয়ে নিজের চাকরি হারানোর রিস্ক নিয়েও এমন ইল্লিগাল কাজ করতেছে। ওদিকে কার্তিকের বাবা জেনে গেছে যে কার্তিকা এই বিয়েটা ক্যান্সেল করে জাগ্গিকেই বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে বাবা কার্তিকের উপর রেগে গেলে কার্তিকা বলে, বাবা তুমি বাস্তববাদী, তাই তোমার ভালোবাসাকে স্যাক্রিফাইস করে আমাদেরকে বেছে নিয়েছো। কিন্তু সত্যি করে বলো তো, তুমি কি আমাদের সাথে সুখে আছো, ভালো আছো? বাবা তো কোনো জবাব দিতে পারে না। কার্তিকা বলে, বাবা আসলে তুমি মানসিকভাবে দুর্বল ছিলে, তাই প্রতিকূল পরিস্থিতি সামলানোর সাহস তোমার হয়নি। কিন্তু আমি মানসিকভাবে দুর্বল না, আর জাগ্গিও না। এটা শুনতেই বাবা রেগে মেগে ফোন ছাড়া কার্তিকাকে টেনে একটা রুমে নিয়ে গিয়ে বন্দি করে ফেলে। এদিকে গৌতম জাগ্গিকে লন্ডন পাঠানোর জন্য ইল্লিগাল কাজ করতেছে দেখে ইরা বলে, তোমার চাকরিটা হারানোর জন্য কেন উঠে পড়ে লেগেছো? যদি ধরা পড়ে যাও তো তোমার জেল হবে, চাকরিটাও হারাবে, বুঝতে পারছো? গৌতম ইরাকে মিন করে বলে, অলরেডি আমি যা হারিয়েছি এর চেয়ে বেশি হারানোর আর কি বা আছে? ইরা চুপ হয়ে যায়। গৌতম বলে, এই ছেলে 6000 কিলোমিটার পাড়ি দিয়েছে শুধু মেয়েটির কাছে পৌঁছানোর জন্য, কারণ সে মেয়েটিকে ভালোবাসি। অথচ আমি তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনার জন্য মাত্র 40 ফিট পাড়ি দিতে পারিনি। ইরা তো থ মেরে যায়। গৌতম বলে, আমি আমার জীবন ঠিক করতে না পারলাম, অন্তত অন্য কারো জীবন তো ঠিক করতেই পারি। ওদিকে দেখি জাগ্গি ক্যালে অভিবাসী ক্যাম্পে এসে বিল্লালকে বলতেছে, আমি লন্ডন যাচ্ছি, 2 দিনের মাঝে কার্তিককে নিয়ে ফিরে আসবো, ও তোকে এখান থেকে নিয়ে যাব। ততদিন তুই এসব লোকদের থেকে একটু সাবধানে থাকিস। বিল্লাল বলে, লন্ডন কিভাবে যাচ্ছিস? জাগ্গি বলে, আমার এম্বাসিওয়ালা বন্ধু আছে না গৌতম, ও ব্যবস্থা করতেছে। তুই না একটা কাজ কর, আমার সাথে ইন্ডিয়াতেই চল, আমার মা অনেক খুশি হবে। একে তো বেটার বউ পেয়ে যাবে, সাথে একটা ছোট বেটাও পাবে। এটা শুনে বিল্লালের ফেসে সুন্দর একটা হাসি ফুটে ওঠে ও জাগ্গি বিল্লালকে জড়িয়ে ধরে। ওদিকে কার্তিকার এই জিদ নিয়ে আঙ্কেল আন্টি টেনশনে পড়ে গেছে। সিনা এসে বলে, আপনারা টেনশন নিয়েন না, আমি ওকে বোঝাচ্ছি, ও আমার কথা অবশ্যই মানবে। এই বলে দরজাটা লাগিয়ে দিয়ে কার্তিকাকে বলে, কিরে তোর সমস্যা কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস তোর কারণে আঙ্কেল আন্টি কতটা দুশ্চিন্তা করতেছে? যাই হোক, এই নে পিৎজা খা। হোয়াট? তোর কি মনে হয় আমি এখন পিৎজা খাওয়ার মুডে আছি? একটা স্লাইস নিয়েই তো দেখ। কিন্তু কার্তিকে খায় না। তখন সিনা পিৎজা বক্সটা খুলে বলে, তোর পছন্দের ফ্লেভার। এই বলে পিৎজা বক্সে করে আনা একটা ফোন বের করে ফিসফিস করে বলে, জাগ্গির গার্ডিয়ান আমার সাথে ইনস্টা যোগাযোগ করেছে, ওরা তোর সাথে কথা বলতে চায়। সিনার এমন চেঞ্জ দেখে কার্তিকে ইমোশনাল হয়ে বলে, কুত্তি আই লাভ ইউ। এই বলে কার্তিকে সিনাকে বুকে জড়িয়ে নেয়। তো কার্তিকে জাগ্গিকে কল করতেই জাগ্গি অস্থির হয়ে বলে, কিরে তোকে ফোনে পাচ্ছি না কেন, ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছি, 90 দশকের ভালোবাসার মতো ফিলিংস হচ্ছে। আচ্ছা শোন, তোর আর সাঁতরে মাত্রে এখানে আসার দরকার নেই, আমি নিজেই প্যারিসে আসতেছি। আরে না,
তুই কষ্ট করে আসবি কেন? আমি আসতেছি ফ্লাইটে করে, লিগাল ভাবে। গৌতম দা সব ব্যবস্থা করে ফেলেছে। আচ্ছা তুই একটু কথা শোন, দেখ আমি তোকে পাওয়ার জন্য 6000 কিলোমিটার পাড়ি দিয়ে ফ্রান্স এসে পৌঁছেছি। এখান থেকে লন্ডনও চলে যাব। তবে তুই জানিস না আমার এই যাত্রা না অনেক অনেক কঠিন ছিল, কিন্তু তোর কথা ভাবলেই না সব সহজ মনে হতো। কিন্তু তোর যাত্রাটা আরো জটিল হবে। তোর বাড়িতে বিয়ের আয়োজন চলতেছে, তোর বাবা মা, বাসা ভর্তি আত্মীয় স্বজন, এমনকি যে বরকে রিজেক্ট করছিস সেই ওখানে থাকবে। তাদের মাঝে আমিও এসে তার সামনে হাজির হব। তখন তুই যে 6 পা ফেলে আমার কাছে আসতে যাবি, সেই 6 পা আমার 6000 কিলোমিটার পাড়ি দেওয়ার থেকেও তোর জন্য অনেক কঠিন হবে। তাই আবার ভালো করে ভেবে দেখো, আমাকে বিয়ে করার সিদ্ধান্ত পাল্টাতে চাস তো পাল্টাতে পারিস, আমি কিছু মনে করব না। কার্তিকা বলে, তাহলে এত ড্রামা কেন করলি? জাগি বলে, শুধু এটা বোঝানোর জন্য যে তুই আমার নাম্বার 1 ভালোবাসা, তোর জন্য আমি সবকিছু করতে পারি। কার্তিকা বলে, আচ্ছা জাগি একটা কথা বলতো, দুনিয়াতে এত মেয়ে থাকতে আমাকেই কেন ভালোবাসলি? কোনো কারণ নেই, জাস্ট আই লাভ ইউ। তুই বিয়ে বলতে যা বুঝিস, আমাদের বিয়ে একদমই তেমন হবে না। আমরা বিয়ের পরেও তাগড়া লেভেলের রিলেশন করব। চাস তো নিব্বানি বিয়েওয়ালা প্রেমও ট্রাই করব। শুনেছি এই প্রেমে নাকি অনেক আবেগ, আমার তো আবেগের কমতি নেই, কি বলিস? কার্তিকা তো জল টলমল চোখে চুপচাপ শুনে যাচ্ছে। জাগি বলে, দেখ ভালোবাসা কত প্রকার হয় সেটা জানি না, তবে আমি না তোর শরীরের মাঝে থাকা কার্তিকাটাকে ভালোবেসে ফেলেছি। তাই বিয়ের পর তুই চাস তো বসে বসে টিভি সিরিয়াল থেকে মোটা হয়ে যা, নো প্রবলেম। তুই 60 বছরের বুড়ি হয়ে যা, তোর চামড়ায় ভাঁজ আসুক, তবু আজ তোকে যতটা ভালোবাসি তখনও ঠিক ততটাই ভালোবাসবো, কারণ আমি তোর ভিতরের সেই কার্তিকাটাকে ভালোবাসি। এইসব শুনে কার্তিকা কেঁদে ফেলে, ওই ইমোশনাল হয়ে বলে, তুই এতটা দূরে কেন? জাগি বলে, এই তুই কাঁদছিস মনে হচ্ছে। আচ্ছা দাঁড়া। এই বলে জাগি ছাদে এসে আকাশটা দেখে কার্তিকাকে বলে, তোর আশেপাশে জানালা আছে? হ্যাঁ, কেন? বাহিরে তাকিয়ে দেখ, চাঁদ দেখতে পাচ্ছিস? না, আমিও দেখতে পাচ্ছি না। এটা শুনতেই কার্তিকা হেসে ফেলে। জাগি বলে, আই লাভ ইউ ইয়ার। কার্তিকাও তখন আই লাভ ইউ টু বলে, আর সিন চলে আসে এয়ারপোর্টে। গৌতম জাগিকে নিয়ে এয়ারপোর্টে এসে বলে, চল দাদা আপনিও যাবেন? কেন? তুই না বলছিলি তোর বিয়েতে ইচ্ছে মতো মদ খাওয়াবি? দাদা তুমি সেই, তোমার মতো মানুষ হয় না। গৌতম বলে, আচ্ছা শোন, একটা সিরিয়াস আলাপ। প্লেনে তোর আর আমার সিট আলাদা পড়বে, কিন্তু তুই উঠে এসে আমার সাথে কথা বলার চেষ্টা করবি না। ভাব এমন যে তুই আমাকে চিনিস না। আর কেউ যদি তোকে জিজ্ঞাসা করে তাহলে কি বলবি, মনে আছে? বলবো আমি একজন ভারতীয় স্টুডেন্ট, ফ্রান্সে পড়ালেখা করি, এখন লন্ডন আমার এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছি। যদি পাসপোর্ট দেখতে চাই তাহলে কি বলবি? পাসপোর্ট মেট্রোতে চুরি হয়ে গেছে। গুড। এই বলে গৌতম তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই আংটিটা বের করে জাগিকে বলে, এটা তোকে দিলাম, আশা করি তুই এটার আমার চেয়ে ভালো দেখভাল করতে পারবি। কি পারবি না? জাগি ইমোশনাল হয়ে গৌতমকে জড়িয়ে ধরে। সিন এয়ারপোর্টের ডকুমেন্ট চেকিং এ আসে। জাগি তার ডকুমেন্ট গুলো দিয়ে মনে মনে এটাই দোয়া করতেছে যেন সেগুলো পাশ করে, কারণ এটা হলেই সে সোজা লন্ডন। কার্তিকের কাছে পৌঁছাতে আর কোনো বাধা নেই, আর সৌভাগ্যক্রমে ডকুমেন্ট গুলো পাশ হয়। জাগি তো মহা খুশি, কারণ সকল বাধা পেরিয়ে এবার সে ফাইনালি কার্তিকের কাছে পৌঁছাতে পারতেছে। কিন্তু 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 মুহূর্তের মাঝে সব গড়বড় হয়ে যায়। বিল্লাল পুলিশের হাতে ধরা পড়েছে ও জিজ্ঞাসাবাদের নানা তথ্য দিয়েছে, যার মাঝে এটাও যে তার টিমের জাগি নামের একজন আজকে ফেক ডকুমেন্টে লন্ডন যাচ্ছে, আর এটাতে সাহায্য করছে ইন্ডিয়ান এম্বাসির গৌতম নামের এক অফিসার। ঘটনা শুনে সবার তো মাথা হ্যাং, গৌতমের মতো অফিসার এমন ইলিগাল কাজ করছে। ব্যাস, ফ্রেঞ্চ অফিসার মারফাটিয়াকে সাথে নিয়ে এয়ারপোর্টে রেড দেয় ও গৌতমকে জিজ্ঞাসাবাদ করে বলে, গৌতম তুমি এটা কি করতেছো? মানে আমি আবার কি করলাম? ফ্রেঞ্চ অফিসার বলে, জাগি কোথায়? গৌতম বলে, ওর খবর তো আমি জানি না, আমি তো একা লন্ডন যাচ্ছি। এটা শুনে ফ্রেঞ্চ অফিসার বলে, সব ফ্লাইট শাটডাউন দাও এবং পুরো এয়ারপোর্ট তল্লাশি শুরু করো। জাগি ততক্ষণে ইমিগ্রেশন পার হয়ে গেছে, এখন শুধু প্লেন পর্যন্ত পথটুকুই বাকি। হঠাৎ দেখে পিছন থেকে সাইরেন দিয়ে পুলিশের গাড়ি আসছে। জাগি বুঝে যায় কিছু একটা ঝামেলা বেঁধে গেছে। এর মাঝে পুলিশ এসে বাস থেকে নামা সবার ডকুমেন্ট চেক করতে শুরু করলে জাগির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এখন তো সে বাস থেকে নামলেই ধরা খেয়ে যাবে। কিন্তু সিন কাট হয়ে গৌতমের কাছে আসলে পুলিশ জানায়, ম্যাম জাগিকে খুঁজে পাওয়া যায়নি, তাই ফ্লাইট এখন ছেড়ে দিতে হবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর বেশি দেরি করলে যাত্রীদের সমস্যা হবে। কি আর করার? ফ্রেঞ্চ অফিসার রেগে মেগে গৌতমকে বলে, আমরা তোমাকে এত সহজে ছাড়ছি না, আমরাও প্লেনে উঠে তোমার সাথে লন্ডনে যাব। তো সব যাত্রী যখন প্লেনে উঠে পড়ে তখন পুলিশ ফোর্স প্লেনে উঠে একে একে সবার ডকুমেন্ট চেক করতে শুরু করে, মানে তারা জাগিকে খুঁজতেছে। কিন্তু গৌতম দেখতেছে জাগি প্লেনে নেই। এটা দেখে গৌতম খুশি হতেও পারছে না, কারণ জাগি প্লেনে নেই, কিন্তু একটু পর তো প্লেন উঠতে শুরু করবে, তাহলে সে কখন উঠবে? আর সে এখন কোথায় বা আছে? আবার নিচে প্লেনের গেটেও পুলিশ দাঁড়িয়ে আছে, তাহলে জাগি প্লেনেই বা কিভাবে উঠবে? গৌতম এসব ভাবতে ভাবতেই প্লেনটা উঠতে শুরু করে। তখন আমরা দেখি জাগি একটা জায়গায় জড়সড় হয়ে কি যেন একটা শক্ত করে ধরে আছে। সিন দূরে আসলে আমরা যা দেখি তা দেখে আমাদের শরীর হিম হয়ে যায়। জাগি কার্তিকের কাছে পৌঁছানোর নেশায় লুকিয়ে বিমানের চাকার নিচের এরিয়াতে ঢুকে পড়েছে এবং একটা লোহার দণ্ড শক্ত করে ধরে নিজেকে সামনে নিয়ে আছে।
আপনাদের মনে আছে জাগি ইন্ডিয়ান অভিবাসী ক্যাম্পে গিয়ে বিল্লালের সাথে কি যেন গল্প করছিল? এবার সেই আলাপগুলো ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। কিরে, তো চাচাতো ভাই নাকি বিমানের চাকার নিচে করে লন্ডন গেছিল, তো কিভাবে? সে বলেছিল প্লেন যত উপরে যেতে থাকে ঠান্ডা তত বাড়তে থাকে, ঠান্ডায় শরীরে রক্ত জমতে শুরু করে, মনে হয় যেন শরীরটা কাঠের পুতুলে পরিণত হচ্ছে। তখন একটা সময় এসে নিঃশ্বাস বন্ধ হতে শুরু করে, ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, ঠিকমতো কাঁদাও যায় না, কারণ চোখের জলও বরফে পরিণত হয়। তবে হ্যাঁ, এই অবস্থায় যদি কেউ জ্ঞান হারায় তাহলে বেঁচে থাকাটা কিছুটা সহজ হয়, কিন্তু সমস্যা হলো প্লেন ল্যান্ড করার আগে অবশ্যই হুঁশে ফিরতে হবে, নয়তো প্লেন ল্যান্ড করার আগে আকাশে থাকা অবস্থাতেই যখন চাকার এরিয়াটা খুলবে তখন নিচে পড়ে গিয়ে নিশ্চিত মৃত্যু। তখন সিন জাগ্গির কাছে আসে, জাগ্গিও তো অজ্ঞান হয়ে আছে। এখন ভয় একটাই, সে কি প্লেন ল্যান্ড করার আগে হুঁশে ফিরতে পারবে? তো প্লেন ল্যান্ড করার প্রস্তুতি নিলে ইঞ্জিনের বিকট একটা আওয়াজ হয়, আওয়াজ শুনতেই জাগ্গির হুঁশ ফেরে। ও মাই গড, অবশেষে তাহলে সব সহি সালামতে হলো। তো প্লেনটা ল্যান্ড করলে সব যাত্রী যখন নেমে যায় তখন জাগি চুপি চুপি সেখান থেকে নেমে বের হয়ে আসে। এরপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে এমন একটা গাড়িতে লুকিয়ে উঠে পড়ে, ওই এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। ওদিকে সিন কার্তিকের কাছে আসতে দেখি জাগির আসতে দেরি হচ্ছে, ওদিকে কার্তিকের বিয়ের আয়োজন শুরু হয়েছে। এখানে একটা গান শুরু হয় ও গানের মধ্যে দিয়ে ঘটনাগুলো চলতে থাকে। গানটি প্লে করা তো সম্ভব না, কিন্তু সিনগুলো অবশ্যই দেখাতে হবে, তাই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিয়ে সিনগুলো দেখাচ্ছি, দেখেন। কার্তিকা জাগ্গিকে জড়িয়ে ধরে খুশিতে কাঁদতে থাকে। যাক, অবশেষে তাহলে জাগ্গি কার্তিকের কাছে পৌঁছেই ছাড়ল। কিন্তু 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 সিন আবার প্লেনের চাকার সেকশনে আসলে দেখি জাগ্গি এখনো সেখানেই অজ্ঞান হয়ে বরফ হয়ে জমে আছে। মানে এতক্ষণ যা দেখলেন তা আসলে জাগ্গির কল্পনা ছিল। এখন সেই একই প্রশ্ন আবার ফিরে আসলো, জাগ্গি যেভাবে বরফে জমে গেছে প্লেন ল্যান্ড করার আগে সে কি আদৌ হুঁশে ফিরতে পারবে? তো প্লেন ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে। প্লেনে ঘোষণা হচ্ছে প্লেন লন্ডন পৌঁছে গেছে ও এখন ল্যান্ড করতে যাচ্ছে। গৌতম তো লন্ডনে পৌঁছালো, বাট সে এখনো ভেবে পাচ্ছে না জাগ্গি প্লেনে উঠলো না কেন। সে তো এত সহজে হার মানার ছেলে কিছুতেই না। যে জাগ্গি নিশ্চিত মৃত্যু জেনেও কার্তিকের কাছে পৌঁছানোর জন্য বরফ সাগরে নেমেছিল, সে জাগ্গি আজ কার্তিকের বিয়ে হতে চলেছে, অথচ সে কোনোভাবেই লন্ডন পৌঁছানোর চেষ্টা করবে না, এটা তো হতে পারে না। ওইদিকে প্লেন অ্যানাউন্সে বলতেছে, দয়া করে নিশ্চিত করুন আপনার সিট বেল্ট ভালোভাবে বাঁধা আছে এবং সব হাত ব্যাগ উপরের লকারে রাখা আছে, ধন্যবাদ। এটা শুনতেই গৌতমের মাথায় আসে জাগ্গি যদি প্লেনে উঠে থাকে তার মানে ওর ব্যাগ নিশ্চয়ই লকারে পাওয়া যাবে। ওদিকে সিন প্লেনের নিচে আসেও দেখি প্লেন আকাশে থাকা অবস্থাতেই ল্যান্ড করার জন্য চাকার সেকশনটা খুলে দিচ্ছে। সিন চাকার সেকশনের ভিতরে আসলে দেখি এখনো জাগ্গি ওভাবেই বরফে জমে আছে। এরপর যা ঘটে সেটা এক্সপ্লেন করার ভাষা আমার জানা নেই, তাই অরিজিনাল সিনেই দিলাম, আপনারা দেখেন।
আর এগুলো ওর কিছু জিনিস। গৌতম দেখে এটা কার্তিকের বিয়ের সেই ইনভাইটেশন কার্ডটা যেটাকে কেন্দ্র করে জাগি লন্ডনে পাড়ি জমিয়েছিল। মারফাতিয়া বলে স্যার একটা রিংও পাওয়া গেছে। এই বলে মারফাতিয়া সেই রিংটা দিলে রিংটা দেখতেই মুহূর্তের মাঝে কষ্টে গৌতমের বুকের ভিতরটা যেন ভেঙে আসে। গৌতম কার্তিকার ঠিকানাতে আসলে দেখে কার্তিকের বিয়েটা ভেঙে দিচ্ছে এবং বাবার সাথে ঝগড়া করে বলতেছে আমি জাগিকে ভালোবাসি, ও আমাকে নিতে আসতেছে, আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। দূর থেকে এসব দেখে গৌতম তো পুরো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তো কার্তিকা গৌতমকে দেখে কাছে আসলে গৌতম কাঁপা কাঁপা স্বরে বলে কার্তিকা আমি গৌতম। কার্তিকা গৌতমকে একা দেখে থ মেরে যায় ও বলে জাগ্গি কোথায়, আমি ওর অপেক্ষা করছি। গৌতম তখন সেই ইনভাইটেশন কার্ডটা দেয়। এরপর ব্যাগ থেকে জাগ্গির কেন সেই ড্রেসটা বের করে বলে এটা জাগ্গি তোমার জন্য কিনেছিল। কার্তিকা আভাস পেয়ে যায় কিছু তো একটা ঝামেলা হয়েছে, তাই সে কান্না জড়ানো কণ্ঠে বলে জাগ্গিকে দেখছি না যে। ও আসতেছে বলল আমি ওর অপেক্ষা করে যাচ্ছি, কখন আসবে। গৌতমের গলায় কথা আটকে যাচ্ছে। সে অনেক কষ্টে ভাঙা ভাঙা শব্দে বলে সে আসছিল, বাট পথের মাঝে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে কখনো আর আসতে পারবে না, আই এম সরি। এটা শুনতেই কার্তিকা পুরো যেন হ্যাং হয়ে যায়। সে কি বলবে কি করবে কিছুই আর বুঝতে পারছে না। সে হাউমাউ করে কেঁদে ওঠে। গৌতম অশ্রুলাল চোখে ফিরতে থাকে আর ব্যাকগ্রাউন্ডে গৌতমের কণ্ঠে বাজতে থাকে ভালোবাসা কারো কাছে ঘূর্ণিস্রোত বা জলের পাক যা ডুবিয়ে মারে, কারো কাছে তুফান, কারো কাছে হিমঝড়, কারো কাছে দাবানল, আবার কারো কাছে ভালোবাসা নৌকার মতো যা তাদেরকে তীরে নিয়ে যায়। কারো কাছে ভালোবাসা এক নীরবতা, কারো কাছে কবিতা, কারো কাছে শীতল হাওয়ার ছোঁয়া। কেউ ভালোবাসার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করে, আবার কেউ ভিতরে ভিতরে নিজের সাথেই লড়াই করে যায়। কেউ ভালোবাসাকে পাওয়ার জন্য দুনিয়ার সবচেয়ে লম্বা রাস্তাও পাড়ি দিতে নেমে পড়ে, যেমন আমাদের জাগ্গি। আবার কারো কাছে মাত্র 4 কদম দূরের রাস্তাও অনেক লম্বা লাগে। এক বছর পর আসলে দেখি গৌতম এতক্ষণ আসলে জাগ্গির মৃত্যুবার্ষিকীতে এসব বলছিল আর সেগুলোই ব্যাকগ্রাউন্ডে বাজছিল। তো গৌতম বলে ভালোবাসাটা আসলে কি, ভালোবাসার সঙ্গে এক একজনের কাছে এক এক রকম এবং সবার লাভ স্টোরিটাও আলাদা আলাদা। তবে একটা কমন বিষয় আছে যা জাগ্গি আমাদেরকে শিখিয়েছে, সিদ্ধার্থ। এই বলে গৌতম ইমোশনাল হয়ে ইরার কাছে বসে পড়লে সেখানে থাকা সবাই ইমোশনাল হয়ে যায়। এটা দেখে কার্তিকা বলে গাইস আমরা যদি জাগ্গিকে সেলিব্রিটি করতে চাই তাহলে সেটা দুঃখী হয়ে কেন, সে তো এমন দুঃখী টাইপের ছেলে নয়, সে ফুল টাইম বিন্দাসু ফুল অন মাস্তিখোর। সো এই বলে কার্তিকা বক্সে সেই ইয়াম্মা ইয়াম্মা গানটা প্লে করে দেয়। কার্তিকার থেকে বিদায় লগ্নে জাগ্গি যেই গানটা প্লে দিয়ে নেচেছিল। তো কার্তিকা মাতালের মতো সেই গানের সাথে নাচতে থাকে ও সবাইকে নাচে যোগ দেওয়ার জন্য টেনে আনতে থাকে। সবাই যখন সেলিব্রেট করতে ব্যস্ত তখন আড়ালে কার্তিকার চোখ দিয়ে পানি পড়তে থাকে আর ব্যাকগ্রাউন্ডে একটা গান চলতে থাকে যার লাইনগুলো অনেকটা এমন, তোর পাশেই আছি অনুভব কর আমাকে, আমি বাস করি তোর হাসির মাঝে, তোর নিজের সত্তার মাঝে, আমার সাথে মিলতে চাস তো নিজের সাথে মিলে যা, আমার সাথে যা করতে চাইতিস নিজের সাথে করে যা, ওই সকল কথা যা বাকি রয়ে গেছে সব মন খুলে বলিস আমাকে। এই মুভিটি দেখার সময় অনেক কয়বার নিজের অজান্তেই আমার চোখে জল চলে এসেছে এবং কিছু কিছু সিনে তো বুকের ভিতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে এসেছে, অস্বস্তি ফিল করেছি, কিছু জায়গায় দম বন্ধ হয়ে আসছিল অবস্থা। আমি একটু অতিরিক্ত ইমোশনাল টাইপের মানুষ, তাই হয়তো আমার এমনটা হচ্ছে, আপনাদের হয়তো এমনটা হয়নি। তবে এই মুভিটি দেখার সময় যে মানুষটির কথা বারবার আপনার মনে আসছিল, ভিডিওটি দেখার সময় যে মানুষটিকে আপনি প্রতিটি মুহূর্তে ফিল করছিলেন, আপনার সেই প্রিয় মানুষটির নামটা প্লিজ কমেন্ট করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটিতেও যদি লাইক না দেন
করছেন তো নিজের বিবেককে প্রশ্ন করুন তো জীবনে তাহলে কোন ভিডিওতে লাইক দিবেন? হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট, ভিডিওর প্রথম পর্বটিতে লাইক কমেন্ট না করেই এই পর্বে এসেছিলেন, স্ক্রিনে দেখুন প্রথম পর্বটি ভেসে উঠেছে, সেটাতে ক্লিক করে আবার প্রথম পর্বে গিয়ে কষ্ট করে একটু লাইক কমেন্ট করে আসবেন প্লিজ, যাতে আপনার কমেন্ট করে অন্যরা বুঝতে পারে মুভিটির দ্বিতীয় পর্বটি কেমন। আর এই পুরো মুভিটি অরিজিনালি হিন্দি ভাষাতে, বাংলা সাবটাইটেলে দেখতে চাইলে প্লে স্টোরে গিয়ে সিনে রিভিউ লিখে সার্চ করুন, তাহলে যে অ্যাপসটা আসবে সেটা ইনস্টল করে নিন, এরপর অ্যাপসে সিদ্ধার্থ লিখে সার্চ করুন, তাহলেই পেয়ে যাবেন। ভালো থাকবেন, ভালোবাসার মানুষটিকে আগলে রাখবেন, টেক কেয়ার, বাই বাই।